ক্ষুধা তাকে অসহায় করে তুলেছে, কিন্তু তার মায়ের হৃদয় গলে না। একটা ছোট্ট ছেলে, যার জন্মের দিন ঘরে আনন্দ ছিল না, ছিল শুধু অবহেলা, যার মা বেঁচে থেকেও কষ্টে শুকিয়ে গিয়েছিল। আর মা মারা যাওয়ার পর সে হারায় শুধু একজন মানুষকে না, সে হারায় তার পুরো পৃথিবীকে। তারপর একদিন ঘরে আসে নতুন মা, আর শুরু হয় এমন এক নীরব যুদ্ধ, যেখানে মারধরের শব্দের চেয়েও ভয়ঙ্কর ছিল ভাতের থালায় শুধু সাদা ভাত, ঈদের দিনে নতুন জামা না পাওয়া, আর বুক ভরা কান্না লুকিয়ে বেঁচে থাকা। কিন্তু শোনো, যে ছেলেটাকে সবাই কাজের ছেলে বানিয়ে ফেলেছিল, একদিন সেও এমনভাবে ফিরে এসেছিল যেদিন কেঁদেছিল তার বাবা, কেঁদেছিল তার সৎ মা, আর আকাশের ওপার থেকে হয়তো কেঁদে হাসছিল তার আসল মা। এটা শুধু একটা গল্প না, এটা একটা সন্তানের বুক চেরা জীবন। সেদিন আকাশটা খুব ভারী ছিল, মেঘে ঢাকা দুপুর, বাতাসে চাপা কষ্ট, যেন প্রকৃতি আগেই জেনে গিয়েছিল আজ একটা শিশুর জন্ম হবে, কিন্তু সেই জন্মের সঙ্গে হাসি নয়, জড়িয়ে থাকবে দীর্ঘশ্বাস। একটি ছোট্ট গ্রামে বাস করত এক গর্ভবতী নারী। তার চোখে স্বপ্ন ছিল, কিন্তু জীবনে শান্তি ছিল না। স্বামী ছিল, সংসার ছিল, ঘর ছিল, কিন্তু কোথাও যেন তার নিজের জন্য কোনো জায়গা ছিল না। গর্ভে সন্তান নিয়েও সে ঠিকমতো খাবার পেত না, কষ্টে হাঁটত, কষ্টে বসত, কষ্টে রাত কাটাত, কিন্তু বুকের ভেতর একটা আশ্রয় ছিল, তার অনাগত সন্তান। রাতে পেটের উপর হাত রেখে সে আস্তে আস্তে বলত, বাবা, তুই শুধু ভালো থাকিস, তোর কপালে যেন আমার মতো কষ্ট না থাকে। কিন্তু নিয়তি সবসময় মায়ের দোয়া শোনে না। এক ঝড় ভেজা রাতে জন্ম নিল সেই শিশু। তার কান্নায় কেঁপে উঠল ঘর, কিন্তু কারও মুখে আনন্দ ফুটল না, না কোনো মিষ্টি, না কোনো হাসি, না কোনো উৎসব। ছেলে হয়েছে? শিশুর বাবা ঠিক দূর আছে, থেকে একবার শুধু, তাকিয়ে শুধু ঠিক বলল, আছে। ছেলে হয়েছে? ঠিক আছে। শুধু ঠিক আছে। এই দুইটা শব্দই ছিল সেই শিশুর পৃথিবীতে আসার প্রথম স্বাগত। তার মা ক্লান্ত শরীরে ছেলেটাকে বুকে টেনে নিলেন, চোখে জল, ঠোঁটে হাসি, আর ফিসফিস করে বললেন, আমার বাবাটা মানুষ হবে, অনেক বড় মানুষ হবে, শুধু মানুষটা যেন ভালো হয়। এই ছেলেটাই ছিল তার সব, তার বেঁচে থাকার কারণ, তার অন্ধকার জীবনের শেষ আলো। কিন্তু ভালোবাসা একা সব যুদ্ধ জিততে পারে না। দিন যেতে লাগল, ছেলেটা একটু একটু করে বড় হতে লাগল, আর তার মা একটু একটু করে শুকিয়ে যেতে লাগলেন। অপুষ্টি, অবহেলা, না পাওয়া যত্ন, সব মিলিয়ে তার শরীরটা ভেঙে পড়ছিল। তবুও ছেলে যখন মা বলে ডাকত, তিনি হাসতেন। একদিন বিকেলে ছোট্ট ছেলেটা মায়ের কোলে মাথা রেখে জিজ্ঞেস করেছিল, মা, তুমি কাঁদো কেন? মা চোখের জল লুকিয়ে বলেছিলেন, আমি কাঁদি না রে বাবা, চোখে ধুলো গেছে। ছেলেটা ছোট ছিল, সে বিশ্বাস করেছিল, কিন্তু সে বুঝতে পারেনি তার মায়ের চোখে শুধু ধুলো নয়, পুরো জীবনটাই ঝড় হয়ে ঢুকে গিয়েছিল। তার বয়স যখন 5, এক ভোরে সে ঘুম ভেঙে মাকে ডাকল, মা, মা উঠো। মা, আমি ভালো ছেলে হব, তুমি কথা বলো মা, ওঠো না। কোনো সাড়া নেই। আবার ডাকল, আরও কাছে গিয়ে মায়ের গাল ছুঁয়ে দিল। ঠান্ডা, একদম ঠান্ডা। সে মৃত্যু বোঝেনি, সে শুধু বুঝেছিল মা আজ কেন যেন তাকে জড়িয়ে ধরছে না, কেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না, কেন ডাকে সাড়া দিচ্ছে না। সে হাউমাউ করে কেঁদে উঠল, মা, আমি ভালো ছেলে হব, তুমি কথা বলো, মা ওঠো না। কিন্তু মা আর উঠলেন না। সেদিন একটা শিশুর পৃথিবী থেমে গিয়েছিল। মায়ের জানাজা শেষ হল, মানুষজন চলে গেল, উঠোন খালি হয়ে গেল, কিন্তু তার বুকের ভেতর যে শূন্যতা তৈরি হল, তার কোনোদিন ভরল না। সারা রাত সে পুরনো শাড়ির আঁচল বুকে চেপে কাঁদল, আর শুধু ভাবল, মা আমাকে রেখে কোথায় গেল। কিন্তু জীবন থেমে থাকে না,
আর অনেক সময় একটা শিশুর কান্না থামার পরই শুরু হয় নিষ্ঠুরতার নতুন অধ্যায়। মা মারা যাবার কিছুদিন পরেই তার বাবা আবার বিয়ে করলেন। ছোট্ট ছেলেটার মনটা আবারও একটু আশায় ভরে উঠেছিল। সে ভেবেছিল নতুন মা আসবে, তাকে আদর করবে, মাথায় হাত রাখবে। কিন্তু সে জানত না এটাই তার জীবনের নতুন দুঃস্বপ্নের দরজা। নতুন মা ঘরে ঢুকেই প্রথম দিন ছেলেটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেছিল, এই ছেলেটাকে সামলানোই তো ঝামেলা হবে। শিশুটি সেদিন কথাটার মানে পুরো বুঝতে পারেনি, কিন্তু বুকের ভেতর কেমন একটা ভয় ঢুকে গিয়েছিল। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, অন্তত বাইরে থেকে তাই মনে হতো। বাবা বাড়িতে থাকলে সৎমা নরম গলায় কথা বলত, কখনো মাথায় হাতও বুলিয়ে দিত। ছেলেটা ভাবত হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে বুঝতে পারেনি কিছু হাসি থাকে অভিনয়, কিছু মায়া থাকে লোক দেখানো। বাবা বাইরে গেলেই বদলে যেত ঘরের বাতাস। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই তীক্ষ্ণ গলা ভেসে আসত, এই, এখনো ঘুমাচ্ছিস? এত আরাম কিসের? উঠ, কাজ কর। যে বয়সে তার খেলতে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে দৌড়ানোর কথা, মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর কথা, সে বয়সে তার কপালে জুটল কাজ, বকা আর ভয়। একদিন খুব সাহস করে সে বলল, মা, আমি স্কুলে যাব। সৎমা তাকালো এমনভাবে যেন সে বড় কোনো অপরাধ করেছে। স্কুলে যাবে? স্কুলে যাবে? আগে ঘরের কাজ শিখ। এত পড়ালেখা করে কি হবে? আমি পড়তে ভালোবাসি। ভালোবাসা দিয়ে পেট ভরে? যা, রান্নাঘর থেকে কাঠ নিয়ে আয়। ঈদের সময় কষ্টটা বেশি করে জেগে উঠত। চারপাশের সব বাচ্চারা নতুন জামা পেত। কেউ নতুন পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়াতো, কেউ নতুন স্যান্ডেল পরে টুপটাপ হাঁটত, কেউ বাবার হাত ধরে হাসত। আর সে দাঁড়িয়ে থাকত দূরে, পুরনো রং ফিকে হয়ে যাওয়া জামাটা পরে। মা, আমার জন্য একটা নতুন জামা হবে না? তোর আবার নতুন জামা লাগবে কেন? পুরনো জামা তো আছেই। বাইরে তখন তারই বয়সী এক ছেলে নতুন জামা পরে বাবাকে বলছিল, আব্বু, আমি কেমন লাগছি? এই দৃশ্য দেখে তার বুকের ভেতরটা হু হু করে উঠেছিল। ঈদের সকালেও তার ভাগ্যে সেমাই জোটেনি, নতুন জামা জোটেনি, আনন্দ জোটেনি, জুটেছিল শুধু ঘরের কাজ। খাবারের কষ্টটা ছিল আরও নিষ্ঠুর। সামান্য কোনো ভুল হলেই খাবার বন্ধ। মা, একটু ভাত দাও, খুব খিদা পেয়েছে। আজ তোর খাবার নেই। কাজ করতে শিখবি, তারপর খেতে পাবি। সারাদিন সে পানি খেয়ে কাটালো, পেট মোচড় দিচ্ছিল, মাথা ঘুরছিল, কিন্তু কাউকে বলারও কেউ নেই। ও সব খেয়েছে, তারপরও আবার খেতে চাইল। মা, তুমি থাকলে আমাকে না খাইয়ে রাখতে দিতে? তার গলা কেঁপে উঠল, চোখ বেয়ে জল নামল, কিন্তু সে শব্দ করে কাঁদল না, কারণ সে শিখে গেছে এই ঘরে কান্নারও দাম নেই। চুয়ার দিন যেতে লাগলো, আর সেই ছোট্ট ছেলেটার জীবন থেকে রঙ্গগুলো একে একে হারিয়ে যেতে লাগলো। 72 যে বয়সে একটা শিশুর হাতে বই থাকার কথা, সে বয়সে তার হাতে ধরিয়ে দেওয়া হলো ঝাড়ু, বালতি। দিন যেতে লাগলো, আর সেই ছোট্ট ছেলেটার জীবন থেকে রঙ্গগুলো একে একে হারিয়ে যেতে লাগলো। যে বয়সে একটা শিশুর হাতে বই থাকার কথা, সে বয়সে তার হাতে ধরিয়ে দেওয়া হলো ঝাড়ু। ও খুব শান্ত ছেলে, আমি তো নিজের ছেলের মতোই দেখি। ছেলেটা বাবার মুখের দিকে তাকিয়ে থাকতো, তার মনে হতো এবার হয়তো বাবা কিছু বুঝবেন, এবার হয়তো জিজ্ঞেস করবেন, তুই ভালো আছিস তো? কিন্তু সেই প্রশ্নটা আর আসতো না। বাবা বেরিয়ে যেতই সৎমায়ের মুখের হাসি মিলিয়ে যেত। এই, দাঁড়িয়ে আছিস কেন? পানি এনেছিস? কাপড় ধুয়েছিস? রান্নাঘরের কাজ শেষ? একদিন দুপুরে হাঁড়িতে ভাত উঠেছে, গন্ধে তার পেট মোচড় দিয়ে উঠল।
সকাল থেকে কিছু খায়নি। সৎমা তাকিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সে আস্তে করে বলল, মা, খুব খিদে পেয়েছে। সৎমা একটা থালায় এক মুঠো সাদা ভাত ঢেলে সামনে রাখল। না ডাল, না তরকারি, না ভর্তা, কিছুই না, শুধু সাদা ভাত। তারপর বলল, এটাই যথেষ্ট। বেশি খাওয়ার শখ থাকলে বেশি কাজ করতে শিখ। ছেলেটা চুপচাপ সেই শুকনো ভাত মুখে তুলতে লাগল। ভাত গলায় নামছিল না, তবুও সে খাচ্ছিল, কারণ না খেলে আর কিছু পাবে না। সে শুধু মনে মনে বলছিল, এতটুকু কি আমি পাওয়ারও যোগ্য না? এর মধ্যেই সৎমায়ের নিজের সন্তান হল। ঘরে নতুন উৎসব নেমে এলো। সব আদর, সব ভালো খাবার, সব নতুন জামা, সব যত্ন, শুধু সেই শিশুটার জন্য। আর সে হয়ে গেল সেই শিশুর দেখাশোনার লোক। সারা দিন বাচ্চাটাকে কোলে নিয়ে থাকতে হতো, কাঁদলে দোলাতে হতো, ঘুম পাড়াতে হতো, ঘুম ভাঙলে আবার কোলে নিতে হতো। নিজে না খেয়ে, নিজে না ঘুমিয়ে, নিজে ক্লান্ত হয়ে ভেঙে পড়েও। একদিন বাচ্চাটাকে কোলে নিয়েই সে দেয়ালে হেলান দিয়ে একটু বসেছিল। চোখ লেগে আসছিল ক্লান্তিতে। ঠিক তখনই শিশুটি কেঁদে উঠল। সৎমা চিৎকার করে বলল, তুই কি ঘুমাচ্ছিস? বাচ্চা সামলাতে পারিস না, শুধু খাবার সময় ঠিক। বলেই তার হাত চেপে ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, আজ তোর জন্য তরকারি নেই, সাদা ভাত খেয়ে থাক। সে আর কিছু বলল না, কারণ বলার ভাষাটাও যেন হারিয়ে ফেলেছিল। রাতের দিকে ক্ষুধা আর ক্লান্তিতে তার মাথা ঝিমঝিম করছিল। তবুও বাবা ফিরলে সৎমা হেসে বলল, ও তো সারাদিন খেয়ে বেয়ে আরামে ছিল, আমি না বললে কোনো কাজই করে না। বাবা একবারও তার শুকিয়ে যাওয়া মুখ, ক্ষতভরা হাত, ক্লান্ত চোখ, কাঁধের দাগ কিছুই দেখলেন না। শুধু বললেন, ভালো হয়ে চলবি, মায়ের কথা শুনবি। এই একটা বাক্য তার বুকের মধ্যে পাথরের মতো নেমে বসেছিল। সেই রাতে নিজের হাতের ক্ষতগুলো দেখে সে ফিসফিস করে বলল, মা, আমি খুব ক্লান্ত, খুব। তোর এলো না। কিন্তু উত্তর এলো না। শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো তার চোখের জলের উপর পড়ে চিকচিক করল। অবহেলা, ক্ষুধা আর অপমানের ভেতরেও একটা জিনিস তখনও বেঁচে ছিল, তার পড়াশোনা করার ইচ্ছে। সে বই ভালোবাসত, পুরনো ছেঁড়া খাতার পাতায় আঙুল বুলিয়ে অক্ষর দেখত। পাশের বাড়ির বাচ্চাদের বই পেলেই লুকিয়ে লুকিয়ে পড়ত। তার মনে হতো এই অক্ষরগুলোই একদিন তাকে এই অন্ধকার ঘর থেকে আলোয় নিয়ে যাবে। কিন্তু সৎমা সেটা বুঝে গিয়েছিল। সে জানত এই ছেলে যদি একদিন পড়াশোনা করে, যদি নিজের পায়ে দাঁড়ায়, তাহলে আর তাকে দমিয়ে রাখা যাবে না। তাই শুরু হলো নতুন খেলা, পড়াশোনা বন্ধ করে দেওয়ার খেলা। যেদিনই সে বই নিয়ে বসত, সেদিনই নতুন কাজ এসে পড়ত। এই বাচ্চাকে কোলে নে, এই বাজার থেকে লবণ আন, এই উঠান ধুয়ে দে, এই পানি শেষ, কলস ভরে আন। একটু পরে করি, আমি পড়ছিলাম। তুই খুব বিদ্বান হবি নাকি? এই বাড়িতে আগে কাজ, তারপর অন্য কিছু। অনেক রাত পর্যন্ত কাজ করিয়ে তাকে এমন ক্লান্ত করে ফেলা হতো যেন বই খুলে বসার শক্তিটুকু আর না থাকে। তবুও সে হাল ছাড়ত না। সবাই ঘুমিয়ে গেলে কুপির ক্ষীণ আলোয় বসে লিখতে চেষ্টা করত। কখনো মাটিতে আঙুল দিয়ে অঙ্ক করত, কখনো পুরনো ছেঁড়া পাতা জোড়া লাগিয়ে পড়ত। এক রাতে সৎমা দেখে ফেলল। সে বইটা কেড়ে নিয়ে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, এত পড়াশোনার শখ, এইসব করে তুই কি হবি? আমি মানুষ হতে চাই। মানুষ? তুই তুই এই বাড়ির কাজের ছেলে। কাজের ছেলের আবার স্বপ্ন কিসের? কাজের ছেলের আবার স্বপ্ন কিসের? কথাগুলো তীরের মতো বিঁধেছিল। তারপর ধীরে ধীরে বই লুকিয়ে ফেলা হলো, খাতা নষ্ট করে দেওয়া হলো, আর একসময় বলে দেওয়া হলো, আজ থেকে আর পড়াশোনা নয়। বাবা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, ওর পড়া কেমন চলছে? সৎমা মিষ্টি গলায় বলতো, ও নিজেই পড়তে চায় না, আমি তো কত বলি। ছেলেটার খুব ইচ্ছে করত চিৎকার করে বলতে, না বাবা, আমি পড়তে চাই, খুব চাই। কিন্তু বহুদিনের ভয়, বহুদিনের না শোনা সত্য, বহুদিনের অপমান তার গলা বন্ধ করে দিয়েছিল।
একদিন স্কুলের সামনে দাঁড়িয়ে সে দেখল তার সমবয়সী ছেলেরা বই হাতে ক্লাসে ঢুকছে। কারো গায়ে ঝকঝকে ইউনিফর্ম, কারো কাঁধে ব্যাগ। সে নিজের শুকনো হাত দুটোর দিকে তাকালো। এই হাতে বই নয়, বাসন ধোয়ার দাগ। এই কাঁধে ব্যাগ নয়, সংসারের বোঝা। তার চোখ ভিজে গেল। সে খুব আস্তে করে বলল, আমার জীবনটা কি এমনই থাকবে? সেদিন সে বুঝেছিল তার পড়াশোনা সত্যিই থেমে গেছে। কিন্তু সেই দিনই তার ভেতরে জন্ম নিয়েছিল একটা নীরব জেদ। যদি বইয়ের রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে জীবন থেকে শেখার রাস্তা সে নিজেই খুঁজে নেবে। যদি কেউ হাত ধরে না তোলে, সে নিজেই উঠবে। তার বুকের খুব গভীরে একটা কথাই বারবার বাজছিল, এই ঘরে থাকলে আমি একদিন সত্যিই শেষ হয়ে যাব। আর সেই উপলব্ধি তাকে ঠেলে দিল জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের দিকে। সেদিন রাতটা অন্য সব রাতের মতো ছিল না। ঘরের ভেতর আগের মতোই ধমক ছিল, অবহেলা ছিল, কাজের তালিকা ছিল। সে চিনতেন সে ছেলেটার তো কিছু 25, কিন্তু ছেলেটার বুদ্ধিটা বদলিয়েছিল। এতদিনের কান্না 126। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘরের কোণে রাখা একটা পুরনো ব্যাগ বের করল। তাতে ছিল দুটো জামা, একটা গামছা আর মায়ের শাড়ির একটা ছোট্ট টুকরো। মামি যাচ্ছি, এই ঘরে আর আমি বাঁচতে পারছি না। তুমি দোয়া করো আমি যেন হারিয়ে না যাই। তার চোখ ভিজে উঠল, কিন্তু এবার সে কান্না থামালো না, কারণ এই কান্না দুর্বলতার ছিল না। ভোর হওয়ার আগেই সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল সেই উঠোন, সেই রান্নাঘর, সেই থালা যেখানে তার ভাগ্যে জুটত শুধু সাদা ভাত। পড়ে রইল সেই ঘর যেখানে সে ছেলে হয়ে জন্মেছিল, কিন্তু কোনোদিন সন্তানের মতো বাঁচতে পারেনি। শহরে এসে শুরু হলো তার নতুন যুদ্ধ। প্রথম কয়েকদিন খুব কষ্টে কাটল। কখনো গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকত, কখনো কাজের খোঁজে ঘুরত, কখনো ক্ষুধা নিয়ে রাস্তার ধারে বসে পড়ত। অনেকেই ফিরিয়ে দিয়েছে, অনেকেই জিজ্ঞেস করেছে কাজ পারোট? সে মাথা নিচু করে বলেছে শিখে নেব। একদিন একটা গাড়ি মেরামতের গ্যারেজের মালিক তার দিকে তাকিয়ে বললেন, কাজ শিখতে পারবে? পারবো স্যার, শুধু একটা সুযোগ দেন। সেদিনই তার জীবনে প্রথমবারের মতো কেউ তাকে অবহেলার চোখে নয়, সম্ভাবনার চোখে দেখেছিল। শুরু হলো নতুন পথ চলা। দিনভর গ্যারেজে কাজ, তেল, ময়লা, লোহা, হাতুড়ি, নাট, বল্টু। হাত কেটে যেত, কাঁধে ব্যথা হতো, তবুও সে খুশি ছিল। কারণ এই কষ্টে অপমান ছিল না, এই পরিশ্রমের শেষে ভাত ছিল, ঘুম ছিল, আর ছিল এক ফোঁটা সম্মান। ধীরে ধীরে সে কাজ শিখতে লাগল। গাড়ির শব্দ শুনে সমস্যা ধরতে পারত, ইঞ্জিন খুলে আবার জোড়া লাগাতে পারত, ভাঙা জিনিস ঠিক করে দিতে পারত। একদিন মালিক মুগ্ধ হয়ে বললেন, তোর হাত খুব ভালো, তুই পরিশ্রম ধরে রাখ, একদিন অনেক দূর যাবি। ছেলেটা কিছু বলল না, শুধু তার চোখ দুটো ভিজে উঠল। এতদিন পর কেউ তার মধ্যে ভালো কিছু দেখেছে, এই অনুভূতিটাই তার কাছে অলৌকিক ছিল। বছর কয়েকের মধ্যেই সে শুধু একজন সহযোগী রইল না, সে হয়ে উঠল দক্ষ মেকানিক। তারপর নিজের পরিশ্রম, সততা আর মেধা দিয়ে একটু একটু করে দাঁড়িয়ে গেল। একটা ছোট্ট ওয়ার্কশপ, তারপর আরও বড় জায়গা, তারপর নিজের পরিচয়। যে ছেলেটা একদিন অন্যের বাড়িতে সাদা ভাত খেয়ে দিন কাটাতো, সেই ছেলেটাই একদিন নিজের ঘামে সম্মানের রুটি রোজগার করল। এদিকে তার পুরনো ঘরে শুরু হলো পতন। সৎ মায়ের আদরের ছেলে, যার জন্য সব কিছু উজাড় করে দেওয়া হয়েছিল, বড় হতে হতে নেশায় জড়িয়ে গেল। তারপর জুয়া, তারপর খারাপ সঙ্গ। ঘরের টাকা, মায়ের গয়না, বাবার জমানো সম্পদ, একটার পর একটা সব শেষ হয়ে গেল। যে সন্তানের জন্য অন্য এক শিশুর শৈশব কেড়ে নেওয়া হয়েছিল, সেই সন্তানই একসময় বাবা মায়ের শেষ ভরসাটুকুও গিলে ফেলল। তখন বাবা বুঝতে শুরু করলেন, যে ছেলেটাকে তিনি অবহেলা করেছিলেন, সেই ছিল আসল রত্ন। আর যাকে চোখ বন্ধ করে ভালোবেসেছিলেন, সেই ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে।
কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। একদিন খবর এলো বাবা খুব অসুস্থ। সৎ মাও ভেঙে পড়েছেন, পাশে থাকার মতো কেউ নেই। অনেকেই ভেবেছিল এত অপমান, এত অবহেলার পর সেই ছেলে আর ফিরবে না। কিন্তু সে ফিরল, নিজের বড় গাড়ি নিয়ে, মাথা উঁচু করে নয়, চোখের নরম শান্তি নিয়ে। সে ঘরে ঢুকে দেখল বৃদ্ধ বাবা কাঁপা হাতে তাকিয়ে আছেন। বাবা, আমাকে মাফ করে দে। আমি তোকে থাকতে দেখেও দেখিনি। তুই না খেয়ে থেকেছিস, তোর ঈদে যাওয়া হয়নি, তোর পড়াশোনা বন্ধ করেছি, তোর শৈশব আমি শেষ করে দিয়েছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ছেলেটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখেও জল এসে গেল। এত বছরের জমে থাকা কষ্ট, ক্ষুধা, অপমান, নিরঘুণ রাত, ঈদের কান্না। আমি অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি আর সেই ঘরের অসহায় ছেলেটা নেই। আমি শিখেছি ঘৃণা মানুষকে বড় করে না, কষ্ট আমাকে ভাঙেনি, মানুষ বানিয়েছে। সে তাদের ছেড়ে গেল না, বৃদ্ধ বয়সে চিকিৎসা করালো, থাকার ব্যবস্থা করল, খাবারের ব্যবস্থা করল, প্রতিশোধ নিল না। মা, তুমি দেখছো তো আমি হারাইনি। তুমি যেদিন বলেছিলে আমার ছেলে মানুষ হবে, আমি আজ সত্যই মানুষ হতে পেরেছি। উপরে আকাশটা খুব শান্ত ছিল। হয়তো কোথাও থেকে তার মা হাসছিলেন আর কাঁদছিলেনও। কারণ পৃথিবী তাকে শৈশব দেয়নি, ভালোবাসা দেয়নি, ঈদের নতুন জামা দেয়নি, পেট ভরে খাবারও দেয়নি। কিন্তু একটা জিনিস কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারেনি, তার ভেতরের মানুষটাকে। যে সন্তানের চোখের কান্না কেউ দেখেনি, একদিন সেই সন্তানই সবার চোখে জল এনে দিল। এটাই জীবন, এটাই সময়ের বিচার, আর এটাই প্রমাণ। অবহেলায় মানুষ ভাঙেও, আবার সেই অবহেলাই মানুষকে ইস্পাতও বানিয়ে দেয়।